বিকজ এখানে ইন্ডিভিজুয়াল একজন আর্কিটেক্ট বা একজন সিভিল ইঞ্জিনিয়ার তার নিজের যে পোর্টফোলিও বলি বা প্রোফাইল বলি, এটা থাকাটা খুব জরুরি। বাট ম্যাক্সিমাম মানুষই সেটা হয়তো আছে বা খুবই আনাড়ি ভাবে আছে। আমি অনেকে দেখেছি তাদের প্রিভিয়াস কাজের এক্সপেরিয়েন্স অনেক ভালো, তার কাজের কোয়ালিটি অনেক ভালো, বাট শুধুমাত্র তার প্রোফাইল ভালো না থাকার কারণে সে তার কাঙ্ক্ষিত জবটা পাচ্ছে না, শুধুমাত্র সে নিজেকে এক্সপ্রেস করতে পারছে না বলে সে তার কাঙ্ক্ষিত জবটা পাচ্ছে না। তো এই জায়গাতে আমি বলবো আম, এই তোমাদের মতো প্রতিষ্ঠান, কর্পোরেট অ্যাক্ট সহ আরো যারা আছে, আমি বলবো তোমাদেরও একটা রোল প্লে করার আছে। তোমরা, আমি যতটুকু দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা বিবিএ এমবিএ, আসলে এই মার্কেটটা অনেক বড়, তো সো ম্যাক্সিমাম ফোকাসটা ওখানে নিচ্ছ। বাট অনেক আমি বলি আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ারদের ইন্ডাস্ট্রিটা খুব একটা ছোট না। সো এই জায়গাগুলোতে, এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতেও যদি তোমরা বিভিন্ন এই সিভি রিলেটেড যদি ওয়ার্কশপের অ্যারেঞ্জমেন্ট করতে পারো, আমার মনে হয় তাহলে তারা স্টুডেন্ট লাইফ থেকেই এই ব্যাপারটাতে একটু অ্যাওয়্যার হবে, এবং তারা পড়াশোনা করে বের হতে হতে তারা ওই জায়গাতে একটু কনসেন্ট্রেশন দিবে এবং প্রপারলি তারা সিভিটা তৈরি করা শিখবে, প্রপারলি তারা পোর্টফোলিওটা তৈরি করা শিখবে। এবং তাতে করে যেটা হবে, তার কিন্তু মেধা আছে, বাট মেধাটাকে তো আসলে কাজে খাটাতে হবে। তো কাজে খাটানোর জন্য একটা মাধ্যম প্রয়োজন, সেই মাধ্যমটা হলো সিভি অথবা তার পোর্টফোলিওটা। এই সিভি এবং পোর্টফোলিওটা যে তার ক্যারিয়ারের অন্যতম একটা পার্ট, এই উপলব্ধিটা আমি মনে করি কর্পোরেট আর্টস সহ যারা যে প্রতিষ্ঠানগুলো আছে সিভি লেখার জন্য যারা কাজ করছে, তাদের আমি মনে করি এই ভূমিকাটা আরেকটু জোরে সোরে নিলে, আমার মনে হয় আমরা যারা আসলে লোক খুঁজছি, আমরা যারা আর্কিটেক্ট খুঁজছি, সিভিল ইঞ্জিনিয়ার খুঁজছি আমাদের কোম্পানির জন্য, আমাদের জন্য সুবিধা হয়। এট দ্য সেম টাইম যারা যারা ফ্রেশার আছে বা তাদের জন্য তার কাঙ্ক্ষিত জবটা খুঁজে পাওয়াটা অনেক ইজিয়ার হয়। থ্যাংক ইউ মারুফ। যেটা হচ্ছে যে আমরাও কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আপনাদেরকে হয়তো আমাদের টিমের কেউ একজন হয়তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিবে, আপনারা চাইলে লাইভ চলাকালীন সময় আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সো দ্য ফ্যাক্ট ইজ, আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখবেন যে একটা ভিডিও আছে যে প্রজেক্ট ম্যানেজাররা কিভাবে তাদের সিভি বা রিজুমে বানাবে। সো হোয়াট উই সেড দেয়ার, যেটা হচ্ছে যে আপনি আসলে কোন কোন প্রজেক্টে কাজ করেছেন, আপনার পোর্টফোলিও সাইজ কি, কতগুলো কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করেছেন, কতগুলো সাইটে কাজ করেছেন, কতজন ভেন্ডার ম্যানেজ করেছেন, কত কোটি টাকার প্রজেক্ট দেখেছেন, কোন কোন লোকেশনে কাজ করেছেন, এই ব্যাপারগুলো আলটিমেটলি আমরা আমাদের রিজুমিতে ফুটিয়ে তুলতে পারি না। আমরা কি করি, আমরা লিখি যে সাইট ভিজিট, ভেন্ডর কমিউনিকেশন। আরে ভাই, সাইট ভিজিট, ভেন্ডর কমিউনিকেশন, এটা সেটা, দিস আর সামথিং দ্যাট এভরিওয়ান, যেটা সবাই আলটিমেটলি কমন করে। কিন্তু আপনি যে জায়গায় কাজ করছেন সে জায়গায় আপনার যে কন্ট্রিবিউশনটা, এই কন্ট্রিবিউশনটা আসলে হাইলাইট হওয়াটা বেশি জরুরি। সেখানে আবার আমরা যেটা করি যে পিতার নাম, মাতার নাম, হাইট, উইথ, এগুলো দেওয়ার প্রতি এখনো আমাদের একটা বিশাল মানে আকর্ষণ কাজ করে। হ্যাঁ। সো মারুফ, এরপরে তোমার কাছে আমি যে জিনিসটা জানতে চাইবো সেটা হচ্ছে যে তুমি তো প্রত্যেক মাসে প্রচুর পরিমাণের ইন্টারভিউ তোমাদের কোম্পানি থেকেও নেওয়া হয়। সো তুমি যখন একটা ক্যান্ডিডেটের ইন্টারভিউ নাও, তখন আলটিমেটলি তুমি সিভিতে কোন কোন জিনিসগুলো চেক করো, আর তার ভেতরেই বা কোন কোন জিনিসগুলো তুমি চেক করো, এইটা আমি তোমার কাছে একটু জানতে চাই। যেটা হয় প্রথমত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা ফেস করি, সিভি গুলো আসলে আপ টু দ্য মার্ক সিভি থাকে না। সো আমি আসলে সিভি, ভালো সিভি পাবো সেই আশা ছেড়ে দিই এখন। বিকজ স্টিল এখন পর্যন্ত আই বিলি, মানে আমি যেটা ফেস করে এসেছি, আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়াররা প্রপারলি সিভিটাকে তারা তৈরি করতে পারে না। এই জন্য মানে আমার কষ্টটা অনেক বেড়ে যায়। আমাকে যেটা করতে হয়, তাকে নিয়ে লম্বা সময় কথা বলতে হয়। আহ কথা বলতে হয় মানে হচ্ছে, আমি যখন কারো ইন্টারভিউ নেই তার সাথে আমি ট্রাই করি মিনিমাম 20 মিনিট থেকে আধা ঘন্টা সময় দেওয়ার জন্য। এবং দুঃখজনক হলেও সত্যি, আমাকে মিনিমাম 2 থেকে 3 দিন একজন মানুষের সাথে বসতে হয়, একটু সময় নিয়ে কথা বলতে হয়, এবং আমাকে আসলে কষ্ট করে করে তার পেটের ভিতর থেকে সে কি পারে বা পারে না এটা আমাকে বের করে নিয়ে আসতে হয়। বাট যেটা হওয়া উচিত ছিল, তার সিভিতেই ওই বিষয়গুলো আসলে খুব সুন্দর করে তুলে ধরার কথা ছিল। বাট এখন আমি কি করব, আমার কিছু করার নাই, যেহেতু আসলে তারা ওইভাবে গাইডেড হয় নাই এখন পর্যন্ত। আমাকে যেটা করতে হচ্ছে, অনেক বেশি শ্রম দিতে হচ্ছে তাদের প্রতি, অনেক বেশি সময় দিতে হচ্ছে। অনেক সময় দিয়ে সে আসলে কি পারে বা কি পারে না, এটা তার উচিত ছিল সে আমাকে এক্সপ্লেইন করা। আর এখন আমাকে যেটা করতে হয়, আমার তার পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসতে হচ্ছে, তারপরে আমাকে ডিসাইড করতে হচ্ছে আমি তাকে নিব কি নিব না। নর্মালি যেটা হয়,
আর্কিটেক্টদের পোর্টফোলিওতে আমরা যে ব্যাপারগুলো মাথায় রাখার চেষ্টা করি, এখন পর্যন্ত সে কতগুলো প্রজেক্ট হ্যান্ডওভার করেছে এবং তার এভারেজ প্রজেক্ট ভলিউম মানে প্রজেক্টের কত টাকার এভারেজ প্রজেক্ট গুলো ছিল ইন অ্যান এভারেজ, এবং এক একটা প্রজেক্টের ডিউরেশন কত মাসের ছিল। সো ওই প্রজেক্টগুলোতে কতগুলো লেবার কাজ করেছে। তো এই জিনিসগুলো আমরা মানে এই যে মানে একটা সংখ্যাগুলো আমি জানার চেষ্টা করি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা জানতে পারি না। কষ্ট করতে হয়, কথা বলতে হয়, এক প্রশ্ন 10 বার করে বের করে নিয়ে আসতে হয়। আলটিমেটলি অনেক বেশি শ্রম চলে যায়, অনেক বেশি টাইম চলে যায়, এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করতে হয় যে তারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না প্রপারলি। সো ইটস ওকে, ক্রিয়েটিভ মানুষজন একটু কম কথা বলবে, অথবা বেশি কথা বললেও হয়তো অপ্রয়োজনীয় কথা অনেক বেশি বলে ফেলে। অনেকেই আছে বেশি কথা বলে, বাট মানে পয়েন্ট ধরে ধরে কথা বলতে পারে না, যতটুকু জানা প্রয়োজন তার থেকে অনেক বেশি বলে ফেলে। সো ওই জায়গাগুলোতে আমরা অলওয়েজ মানে পার্সোনালি আমি চাই যে নাম্বার জানতে চাই আসলে। ট্রু। আম, সে 5 বছরের এক্সপেরিয়েন্স এটা আমার জেনে লাভ নাই, 5 বছরে সে কতটা প্রজেক্ট করেছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট। 5 বছরে সে 100টা প্রজেক্ট করলো এটা ইম্পর্টেন্ট না, বরঞ্চ 5 বছরে সে 10টা প্রজেক্ট করলো যেটার ভ্যালু 100টা প্রজেক্টের থেকে বেশি, ওটা ইম্পর্টেন্ট আমার কাছে। বিকজ সে যদি 10 কোটি টাকার একটা প্রজেক্ট করে, অন দ্য আদার হ্যান্ড আরেকজন যদি 5 লাখ টাকার 10টা প্রজেক্ট করে, সো এটার মধ্যে রাত দিন পার্থক্য থাকে। বিকজ 10 কোটি টাকার যে একটা প্রজেক্ট করবে, তাকে একটা প্রজেক্টে সে যেই পরিমাণ লার্নিং হবে, আর যে মানে 5 লাখ টাকার 20টা প্রজেক্ট করবে তারও এই লার্নিংটা আসবে না। তো আমার আসলে নাম্বার গুলো প্রয়োজন, প্রজেক্ট ভ্যালু কত, প্রজেক্টের ডিউরেশন কত, তার ওই প্রজেক্টে কতজন লেবার কাজ করেছে, কতগুলো ভেন্ডারকে সে ম্যানেজ করেছে, ওই প্রজেক্টে বাইরে থেকে ইম্পোর্ট করে কোনো প্রোডাক্ট আনতে হয়েছে কিনা। যদি ইম্পোর্টেড প্রোডাক্ট আনতে হয় তাহলে তাহলে আমার বোঝা হয়ে যায় সে কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হয়, কিভাবে সোর্স করতে হয় দেশের বাইরে থেকে। তার মানে সে ওই জিনিসগুলো সে জানে। সে শুধুমাত্র ঢাকার মধ্যে প্রজেক্ট করেছে না ঢাকার বাইরে প্রজেক্ট করেছে, ওই ইনফরমেশনটা আমার জরুরি। বিকজ ঢাকার মধ্যে একটা প্রজেক্ট কমপ্লিট করা যতটা ইজিয়ার, ঢাকার বসে চিটাগং এর, রাজশাহী বা ওই বান্দরবনের একটা প্রজেক্ট করা অতটা ইজিয়ার না। তখন তাকে জানতে হয় দূরে থেকেও কিভাবে রিমোটলি একটা প্রজেক্টকে মানে কমপ্লিট করতে হয়, ওই স্কিলটা তার মধ্যে আছে কিনা। সো এই নাম্বার গুলো আসলে ইম্পর্টেন্ট। সো আমি অলওয়েজ সার্চ করি যে এই নাম্বার গুলোকে কত অল্প সময়ে গুছিয়ে আমার কাছে প্রেজেন্ট করতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, দুঃখজনক হলেও সত্যি, আমরা সেটা পাই না। সেই কারণে যেটা করতে হয়, আমাকে অনেক বেশি শ্রম দিতে হয় এবং তার পেটের মধ্য থেকে আসলে কথাগুলো বের করে আনতে হয়। তারপরে আমাকে সিদ্ধান্ত নিতে হয় যে তাকে আমি আদৌ নিব কি নিব না। তো টাইমটা অনেক লেন্দি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। সো থ্যাংক ইউ মারুফ লিয়াকত এত চমৎকার ভাবে উত্তর দেওয়ার জন্য। মারুফ, আরেকটা যেটা বিষয় হচ্ছে যে যেহেতু ইন্টেরিয়র ইন্ডাস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, এখানে খুব মারাত্মক লেভেলের একটা স্কিল হচ্ছে নেগোসিয়েশন স্কিল। হ্যাঁ, এখানে যে কোনো প্রজেক্ট আলটিমেটলি এইটা নিয়ে বিশাল রকমের একটা মানে কি হয় যে কসলাকসলি বা চাপাচাপি টাইপের একটা ব্যাপার ঘটে টাকা পয়সার ইস্যুতে। হ্যাঁ, সো নেগোসিয়েশন স্কিল আমার মনে হয় যে নেগোসিয়েশন স্কিল যদি আমরা কারো কাছ থেকে শিখতে চাই তাহলে এইটার জন্য হচ্ছে মারুফ লিয়াকত ইজ ওয়ান অফ দ্য কারেক্ট পারসন। সো আজকে মারুফ লিয়াকতের কাছ থেকে আমরা শিখবো যে মারুফ লিয়াকতের কাছ থেকে কিভাবে বেশি বেতন আদায় করা সম্ভব। হ্যাঁ, সো তোমার কাছে মনে করো কেউ একজন ইন্টারভিউ দিতে আসলো, এখন তাকে আসলে তুমি কি হলে বেশি বেতন দিবা, অথবা তার একজন মানুষ যখন একটা জায়গাতে ইন্টারভিউ দিতে যায় তখন আসলে তার বাড়তি স্যালারি আদায় করার জন্য কোন পার্টিকুলার টিপস ট্রিক্স অথবা স্যালারি নেগোসিয়েশনটা কিভাবে করতে হয়, এই ব্যাপারে মারুফ তুমি যদি তোমার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের দর্শক শ্রোতাদের জন্য যদি কিছু আইডিয়া শেয়ার করতে। খুবই চমৎকার একটা প্রশ্ন, এবং আমি যে খুব ভালো নেগোশিয়েট করতে পারি বিষয়টা তা না। স্টিল আমি গত সপ্তাহে নেগোসিয়েশন স্কিলের উপরে একটা অনলাইন কোর্স কিনেছি, যেটা এখনো আমি মানে শেষ করি নাই, মানে কন্টিনিউসলি করছি। আমি 10 স্কুলের একটা কোর্স কিনেছি নেগোসিয়েশন স্কিলের। তো এজাজ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস কিভাবে আসলে নেগোসিয়েশন স্কিলটাকে ডেভেলপ করতে হয়। বাট আমি আমার লাইফের দু একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি, আই হোপ যারা শুনছেন তাদের ক্ষেত্রে হয়তো কাজে লাগবে। সো আমরা অনেক সময় যেটা হয়, খুব যখন সাপোজ কোথাও ইন্টারভিউ দিলাম, আমি বুঝতে পারলাম যে এই কোম্পানি আমাকে নিতে চাচ্ছে। সো এবং এই কোম্পানি আমাকে পছন্দ করেছে এবং আমিও এই কোম্পানিকে পছন্দ করেছি, আমিও চাচ্ছি এই কোম্পানিতে আমার জব হলে ভালো হবে। সো
যখন এই ব্যাপারটা একটু বোঝা যায়, একবার ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে মোটামুটি বোঝা যায়, কিছু কিছু ক্ষেত্রে দুবার ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে, সেকেন্ড পার্ট ইন্টারভিউ হয়ে যাওয়ার পর বোঝা যায়। বিকজ সেকেন্ড টাইম বা থার্ড টাইমই সাধারণত যেটা হয়, কোম্পানিগুলো আসলে স্যালারি নিয়ে কথা বলে, এবং স্যালারির পার্টটা তখন আসে। সাধারণত প্রথম ইন্টারভিউতে স্যালারি বিষয়গুলোর খুব একটা আসে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো যখন সেকেন্ড বা থার্ড ইন্টারভিউতে আপনি যাবেন, যখন দেখবেন হেড অফ এইচআর আপনার সাথে স্যালারি নিয়ে নেগোশিয়েট করছে, এবং আপনি বুঝতে পারছেন আপনাকে ওই কোম্পানি রিসোর্সফুল মনে করছে, এবং আপনিও বুঝতে পারছেন এই কোম্পানি আপনার জন্য ভালো একটা কোম্পানি, যে কোম্পানিতে আপনি কাজ করার সুযোগ পেলে আপনার ক্যারিয়ার গ্রোথটা ভালো হতে পারে। যখন এই দুই এন্ড থেকেই এই অনুভূতিটা আসবে, আমার মনে হয় তখনই খুব ভালো টাইম আপনার স্যালারি নিয়ে প্রপার ওয়েতে নেগোসিয়েশনটা করা। এখন প্রপার ওয়েতে নেগোসিয়েশনটা কেমন হবে? অনেকে লেটস সে আমি কর্পোরেট ট্যাক্সে আমি আমি একটা জব চাই, ওকে? সো কর্পোরেট ট্যাক্সে আমার একটা চাকরি প্রয়োজন। সো কর্পোরেট ট্যাক্সের থেকে আমাকে বলা হলো যে ওকে মারুফ, আপনাকে আমাদের পছন্দ হয়েছে, আমরা চাই আপনি আমাদের এখানে জয়েন করেন। সো আমাদের এখানে স্যালারি হচ্ছে 10 টাকা, লেটস সে 10 টাকা স্যালারি। এখন আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকে হয়তো 12 টাকা স্যালারি আদায় করব। সো বিকজ কর্পোরেট ট্যাক্সকেও আমার পছন্দ হয়েছে, আমি ওখানে জয়েন করতে চাই। তো যেটা হবে, স্যালারি যখন নেগোসিয়েশনের জায়গায় আমরা যখন চলে যাব, তখন খুব চমৎকার এখানে দুটো যে ব্যাপার আমাদেরকে মাথায় রাখা উচিত। প্রথমত হচ্ছে আসলে এখানে উম কিছু কিছু সময়ে আসলে আমাকে মোর প্রফেশনাল হওয়ার থেকে ইমোশনাল হতে হবে। এখানে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে ইউজ করতে হবে। ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে যদি ইউজ করতে পারি, তাহলে আমার পক্ষে সহজ হবে কর্পোরেট ট্যাক্সকে কনভিন্স করা যে ওকে, আমাকে যদি 12 টাকা দিয়ে কর্পোরেট ট্যাক্স এখানে রিক্রুট করে, তাহলে তার লস হবে না, বরঞ্চ তার কোম্পানিতে আমি আরো বেশি ভ্যালু অ্যাড করবো। এখন এক একজনের কাছে ইমোশনালি আসলে রোল প্লে করার ওয়েট এক এক রকম হতে পারে। আমি যদি আমার কথা বলি, আমি যেভাবে ইমোশনাল রোল প্লে করতাম, আমি বলতাম স্যার দেখেন, আপনি চাচ্ছেন আমাকে আপনার কোম্পানিতে নিতে, এবং আমিও উইলিং যে আমি আপনার কোম্পানিতে কাজ করার সুযোগ পেলে আমি নিজে যেমনি ভাবে উপকৃত হতে পারবো, আমার লার্নিং এর যেমনি ভাবে অনেক বেশি অপরচুনিটি গ্রো করবে, ঠিক একই ভাবে আমি আপনার কোম্পানিতে অনেক বেশি ভ্যালু অ্যাড করতে পারবো, কোম্পানির রেভিনিউ জেনারেশনে অনেক বেশি ভালো রোল প্লে করতে পারবো। কিন্তু স্যার 10,000, যেই 10 টাকা আপনি আমাকে স্যালারি দিতে চাচ্ছেন, আসলে আমার তো একটা ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, বাবা মা আছে, ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে। সো ডেইলি মানে মান্থলি একটা ফিক্সড কস্ট আছে। সো ওই কস্টটা আমার জন্য 10 টাকায় বেয়ার করা যায় না, ব্যাপারটা তা না, বাট একটু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হয় যে আমি আমার ফ্যামিলির ফিনান্সিয়াল সিকিউরিটিটা কিভাবে এনশিওর করব। রেদার আপনি যদি আমাকে আর 2 টাকা বাড়িয়ে আমার স্যালারিটা 12 টাকা করে দেন, সেই ক্ষেত্রে আমি অন্য কোনো দিকে চিন্তা না করে আমি ফুল কনসেন্ট্রেট করতে পারবো কর্পোরেট ট্যাক্সকে। এবং আমি যখন আমার ফিনান্সিয়াল ফ্রিডমটাকে পেয়ে যাব, আমি যখন ফিনান্সিয়ালি ফ্রিডম হব, আমি যখন ফিনান্সিয়াল সিকিউর হব, তখন আমি আমার ফুল মেধাটুকু সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আপনার কোম্পানিতে দিতে পারবো। এবং আই বিলিভ আমি আপনার কোম্পানিতে অনেক বেশি রেভিনিউ জেনারেশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হেল্প করতে পারবো এবং করব। এবং এই জন্য আপনি যদি আমাকে 12 টাকা স্যালারি দেন, সেটা আমাদের দুজনের জন্য একটা উইন উইন ক্যালকুলেশন হবে। এবং আমি বিশ্বাস করি উইন উইন ক্যালকুলেশনটা খুব বেশি জরুরি প্রফেশনাল এরিয়াতে। এবং যে কোনো ডিল যদি উইন উইন হয়, কর্পোরেট ট্যাক্সও ওখানে উইন করবে, এবং অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমিও ফিনান্সিয়ালি ফ্রিডম হব, ফিনান্সিয়ালি আমার ফ্যামিলিটা সিকিউর হবে। এবং আপনার মতো কোম্পানির জন্য, আপনার মতো বড় পরিসরে দাঁড়ানো একটা কোম্পানির জন্য আসলে এই 2 টাকা এটা খুব বেশি কিছু না। বাট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন, আমি মারুফ লিয়াকত, আমার জন্য এই 2 টাকা অনেক বেশি কিছু, আমার ফ্যামিলির জন্য এই 2 টাকাটা অনেক বেশি কিছু। তো ওই জায়গা থেকে আপনি যদি আমাকে 12 টাকা দেন, আই বিলিভ আমার পারফরমেন্স অনেক বেশি ভালো হবে, এবং আপনার কোম্পানির রেভিনিউ অনেক বেশি বেড়ে যাবে। সো এই ধরনের চমৎকার। কথা, এখানে কিন্তু ইমোশনাল একটা অ্যাটাচমেন্টও থাকছে এবং লজিক্যাল এক্সপ্লেনেশনও থাকছে। আপনি যখন ইমোশনাল এবং যুক্তি দিয়ে যে কোনো কিছুকে সুন্দর করে তুলে ধরতে পারবেন, যে কোনো কোম্পানি 2 টাকা বেশি দিয়ে আপনাকে নিতে দ্বিধাবোধ করবে না। এটা আমার বিশ্বাস। বিকজ আমি আমার কোম্পানিতে দেখি, কেউ যদি খুব সুন্দর প্রপারলি ভাবে তার ভিশন মিশন এবং তার ভিশন মিশনের সাথে তার যে আমার কোম্পানিতে সে কি ভ্যালু অ্যাড করবে, এটা যদি প্রপারলি সে কেউ এক্সপ্লেইন করতে পারে, তাহলে কিছু টাকা বেশি স্যালারি দিতে আমি কার্পণ্য বোধ করি না। বিকজ আমি বিলিভ করি তাকে যেই যতটুকু টাকা স্যালারি বেশি দিলাম, সে যদি তার থেকে বেশি ভ্যালু অ্যাড করে দিতে পারে, আলটিমেটলি আমি বেশি উইন করলাম।
তো আমার মনে হয় এই জিনিসগুলো এক একজনের এন্ডটা এক এক রকম থাকবে, তো নিজের মতো সুন্দর করে তুলে ধরাটা ইম্পর্টেন্ট। তো এইভাবে যদি যদি তুলে ধরা যায়, আই বিলিভ মানে কোম্পানিও সেক্ষেত্রে উইন করবে, এট দ্য সেম টাইম যে জব সিক করছে তার জন্য খুব সহজ হবে ব্যাপারটা। খুবই চমৎকার। আচ্ছা মারুফ, অনেকে ইন্টারভিউ দিতে এসে মানে পারিবারিক বিভিন্ন রকমের অপারগতা বা বিভিন্ন রকমের সীমাবদ্ধতার কথা তারা শেয়ার করে। হ্যাঁ, অনেকে এসে ওই যে তুমি যেটা বললা যে ইমোশনাল ইন্টেলিজেন্সের যে ইস্যুটা তুমি বললা, ইমোশনাল ইন্টেলিজেন্স কে কিন্তু কেউ কেউ পজিটিভলি যেরকম ইউজ করতে পারে, এটাকে কিন্তু আবার নেতিবাচক ভাবেও কেউ কেউ ব্যবহার করে। হ্যাঁ, যেমন ধরো যে তুমি এখন আমার কাছে, সাপোজ আমি তোমার কাছে ইন্টারভিউ দিতে গেলাম বা তুমি আমার এখানে ইন্টারভিউ দিতে আসলে, এখন আমি গিয়ে যদি আমার পারিবারিক বিভিন্ন রকমের সমস্যার কথা, আমার অপারগতার কথা, এই ধরনের কথা যদি বলি, হ্যাঁ, যেমন আজকে আমাদেরকে একজন এরকম বলতেছে যে আগের অফিসে কাজের প্রেশার বেশি। আরে ভাই, কাজের প্রেশার বেশি এইটাই যদি তোমার চাকরি ছাড়ার কারণ হয়, তাহলে তো মানে, তাইলে তো এখানে মানে কোনো ইন্টেলিজেন্সই আর কাজ করলো না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা এটা একটা অন্য পয়েন্ট। বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অনেকে নিজেদের অপারগতা, পারিবারিক বিভিন্ন রকমের সমস্যা, বিভিন্ন রকমের ক্রাইসিস, এই কথাগুলো অনেকে ইন্টারভিউ বোর্ডে বলে, এবং কেউ কেউ দেখা যায় যে কিছুটা আবেগ প্রবণ হয়ে পড়ে, যে আবেগগুলোর কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই আবেগগুলো ওই সার্টেন পিরিয়ডে ওই আবেগের কিন্তু কোনো মূল্য নাই। হ্যাঁ, আমার বাসায় বাবা অসুস্থ, স্যার আমাকে এই চাকরিটা দেন, এই চাকরিটা আমার খুবই প্রয়োজন। আহ, মানে এই ধরনের এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ গুড, বাট এই ধরনের ইমোশনাল ইন্টেলিজেন্স গুলো কিন্তু আমরা খুব বেশি কেউ, আহ, আমি তো ব্যক্তিগতভাবে অতটা সমর্থন করি না। বাট এই জায়গাটাতে আসলে আরো ট্রিকি ওয়েতে, মানে কিভাবে কথা বললে, মানে কিভাবে কথা বলা উচিত, একজন নিয়োগকর্তাকে যখন কেউ ইমপ্রেস করতে যাবে, তখন অবশ্যই তাকে ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারটা অবশ্যই তাকে মাথায় রাখতে হবে। বাট ইমোশনাল ইন্টেলিজেন্সটা যখন তোমার এই পর্যায়ে চলে যায়, যে যখন একেবারে ব্যক্তিগত কিছু ইস্যু, ব্যক্তিগত অপারগতা, অথবা আগের কোম্পানি নিয়ে কোনো নেতিবাচক কথা বলে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করা। লাস্ট টাইম আমি একটা ইন্টারভিউ নিতে গেছিলাম, বলতেছে যে স্যার আপনি খুব ভালো। হ্যাঁ, আগের অফিস, মানে আমি বললাম আপনি আগের চাকরিটা কেন ছাড়তে চাচ্ছেন, তো বলতেছে আগের অফিস খুবই খারাপ, যাচ্ছে না তাই একটা অবস্থা। হ্যাঁ, তো বলছে, তাহলে আপনি আমার কোম্পানিতে কেন কাজ করতে চাচ্ছেন? স্যার আপনি খুব ভালো। তো আপনি এমনি কেমনি বুঝলেন যে আমি খুব ভালো? 2 দিন পরে আমি যে 2 দিন পরে আমিও যে খারাপ হয়ে যাবো না, এটার তো কোনো গ্যারান্টি নাই। আলটিমেটলি এই ভুলগুলো আমরা ইন্টারভিউ দিতে গিয়ে অনেক সময় করে ফেলি। একটা হচ্ছে আগের কোম্পানির নামে আমরা খারাপ কথা বলি, এবং দুই হচ্ছে আমরা একেবারেই নিজেদের অতি পার্সোনাল কথাবার্তা শেয়ার করে ফেলি। তো এই জায়গাগুলোতে মারুফ, তুমি কি টিপস আমাদের সঙ্গে শেয়ার করবে আমাদের দর্শকদের জন্য? এটা অ্যাবসলিউটলি রং আইডিয়া, যেটা আসলে অধিকাংশ ক্ষেত্রে আমরা ফেস করি। অনেকেই এসে এরকম অযাচিতভাবে তেল দেয়া শুরু করে যে আপনি খুব ভালো, আপনার প্রতিষ্ঠান খুব ভালো, আপনাকে আমরা অনেকদিন ধরে ফলো করি, এই করি সেই করি। সো এই এই ধরনের কথায় আসলে প্র্যাকটিক্যাল লাইফে কোনো কিছু হয় না, বরঞ্চ এই ধরনের কথাকে আসলে আমরা স্যাবলামো মনে করি, সহজ বাংলায় যদি বলি। তো এই ধরনের লোককে তেলটা কখনোই কিন্তু আমরা বোঝা যায়, হ্যাঁ, হ্যাঁ, তেলটা কিন্তু এবং বোঝা যায়, কে এ মারতেছে ধরনের এটা লোককে কিন্তু বোঝা কখনোই যায়। আমরা প্রেফার করি না তাকে আসলে জব দেয়া। বিকজ সে আসলে তেলবাজি করেই তার লাইফটাকে লিড করতে চায়। তো যে তেলবাজ তাকে জেনে শুনে কখনো আমি আমার কোম্পানিতে নেই না এবং কখনো নিবো না। এবং তুমি যেটা বললে আরেক ধরনের লোক আছে, আম আ এটা তো এই কোভিড এর পরে আরো বেশি হয়েছে যে করোনার মধ্যে বাবার জব নাই, মায়ের জব নাই। সো ফ্যামিলিতে কেউ এখন কর্মক্ষম নাই। তো স্যার আমাকে চাকরিটা দেন, চাকরি না হলে না খেয়ে থাকতে হবে, ব্লা 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 ব্লা। সো এই ধরনের মানে একেবারেই নিজেকে ছোট করে ফেলা, বা এটা হইতে পারে ঘটনা সত্যি, অধিকাংশ ক্ষেত্রে আমি জানি না কতটুকু সত্যি, সত্যি হোক বা মিথ্যা হোক, নিজেকে এইভাবে করে ছোট করার কিছু নাই। বিকজ ট্রু। আপনার চাকরি প্রয়োজন, এটা যেমনি ভাবে সত্যি, ঠিক একইভাবে আমারও আমার কোম্পানিতে প্রফেশনাল প্রয়োজন। সো এখানে ইমোশনাল লোক প্রয়োজন না। আর ইমোশনাল ইন্টেলিজেন্স আর স্যাবলামো জিনিসটা দুটো সম্পূর্ণ আলাদা। ইমোশনাল ইন্টেলিজেন্স হচ্ছে আপনি কতটা চমৎকার ভাবে আপনার প্রয়োজন, আপনার যোগ্যতাকে আপনি কনভিন্সিং ওয়েতে প্রেজেন্ট করবেন। আর হচ্ছে স্যাবলামোটা হচ্ছে আপনার নিজের সর্বস্ব নাই করে হাতে পায়ে ধরা টাইপ একটা অবস্থা। তো এই দুটোর মধ্যে রাত দিন পার্থক্য। আমাদেরকে
প্রপার ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি জিনিস এটা জানতে হবে এবং ওইটাকে অ্যাপ্লাই করা শিখতে হবে। যদি এটা করতে পারি আমাদের জন্য জব পাওয়াটা সুবিধা হবে। আর কখনোই এই ধরনের অপারগতা স্বীকার করাটা কখনোই কোনো আমি বলবো কোনো ভদ্র মানুষের করা উচিত না, বিকজ এবং কোনো অভদ্র লোককে তো আমি কখনো আমার কোম্পানিতে কখনো আমি চাকরি দিব না। আমি জানি না অন্য রিক্রুটাররা দিবে কিনা। তো ওই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের নিজের যে পার্সোনালিটি আছে পার্সোনালিটি মেনটেন করে কথা বলা উচিত, খুব স্ট্রং ভাবে কথা বলা উচিত। আপনার ঘরে ভাত নাই, তো এইটা আসলে আমার সাথে শেয়ার করার কিছু নাই, বরঞ্চ আপনার কি স্কিল আছে ওইটা যদি আপনি কনফিডেন্টলি আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আপনাকে পিৎজা খাওয়াবো। বাট আপনার ঘরে ভাত নাই, এইটা যদি আপনি স্যাবলামো করে শেয়ার করেন, আমি আপনাকে পানিও খাওয়াবো না। দিস ইজ দ্য রিয়ালিটি। এরকম একটা এই যে একটা সিনেমা আছে না, যে ওই যে বাবা ছেলের সিনেমাটার নাম কি জানি আমি ভুলে গেলাম। হ্যাঁ, তো ওই সিনেমাতে দেখায় যে ওই যে জেলখানায় আটকা পড়ে যায়, যেদিন ইন্টারভিউ দিতে যাবে বাবা ছেলে খুব সংগ্রাম করতেছে, জেলখানায় আটকা পড়ে যায়। ওখান থেকে বের হয়ে ওই অবস্থাতেই সে ইন্টারভিউ দিতে চলে যায় এবং বলে যে আমি মাত্র জেল থেকে ছাড়া পেয়েছি। এবং পরবর্তীতে তার চাকরিটা হয়। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমিও যেটা বিলিভ করি যে ইন্টারভিউ দিতে গিয়ে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ইমোশনাল ব্ল্যাকমেইল সম্পূর্ণ দুইটা জিনিস। হ্যাঁ, তো এক্স্যাক্টলি। ইমোশনাল ব্ল্যাকমেইল এর কথা বলতে গেলে আরেকটা কথা বলতে হয় মারুফ, যেটা এটাও কিন্তু আমাদের কর্পোরেটের একটা বেশ বড় রকমের সমস্যা। তো আমি এই সমস্যাটা কিভাবে সমাধান করি এটাও আমি একটু শেয়ার করব। বাট তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, যেমন ধরো তোমার কোম্পানিতে কেউ একজন হয়তো জব করতেছে, হ্যাঁ, সে যখন আরেক জায়গায় ইন্টারভিউ দিয়ে আরেকটা জব পেলো, পেয়ে এসে কেউ কেউ আছে হয়তো এই কোম্পানিতে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এবং এই ব্যাপারগুলো কর্পোরেটে খুব ভালোভাবেই হয়। যেমন ধরো তোমার কোম্পানিতে কেউ একজন হয়তো 20,000 টাকায় কাজ করছে, তাকে আরেক জায়গায় 25,000 টাকা যখনই অফার করে, তখন সে করে কি এই কোম্পানিতে এসে একটা অযাচিত ভাবে একটা ইস্যু ক্রিয়েট করে এখানের পরিবেশটা নষ্ট করার চেষ্টা করে। এবং এই ক্ষেত্রে আপনারা যারা আমাদের লাইফটা শুনছেন তাদের উদ্দেশ্যে বলা, এক্ষেত্রে কিন্তু কর্পোরেট গুলো কিন্তু দুষ্টামি বুদ্ধি করতে পারে। কিরকম, যে আপনাকে ধরেন আপনাকে একটা কিছু বলে আপনাকে আটকাইলো, আটকায় আপনার ওই জায়গায় যাওয়াটা বন্ধ করে আপনাকে 2 মাস পরে বিদায় করে দিল। তখন আপনি ওই সুযোগও হারালেন, এই সুযোগও হারালেন। সো এই যে কর্পোরেট কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের জায়গাগুলোতে এই ভুলগুলো কিন্তু আমাদের করা উচিত না। সো কর্পোরেট কমিউনিকেশনের কথা যখনই আসে তখনই বলতে হয় যে আলটিমেটলি আমাদের কর্পোরেট কমিউনিকেশনের শুরুটা কিভাবে হয়, ফেসবুকে হাই হ্যালো করার মাধ্যমে। এবং ফেসবুকে হাই হ্যালো করার পরে সেকেন্ড বাক্যটা হয় হলো, স্যার আমার একটা জব দেন, বা ভাইয়া আমাকে একটা জব দেন, আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, সো আমি আমি জানি মারুফ তুমি এটা প্রচুর ফেস করো এবং আমিও কম বেশি ফেস করি। সো আমি আসলে এটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আমি আসলে মারুফের কাছে জানতে চাচ্ছি হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোচ রিগার্ডিং অল দিস ইস্যুস। এখানে দুটো ব্যাপার থাকে। আজকে আমি দুপুরে মতিঝিল এরিয়াতে ছিলাম এবং বাংলাদেশের স্বনামধন্য একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে ছিলাম। ওই কোম্পানির টপ ম্যানেজমেন্টের সাথে আরেকটা বাংলাদেশের স্বনামধন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউটের টপ ম্যানেজমেন্টের মিটিং ছিল এবং সেইখানে একটা কোম্পানির পক্ষ থেকে আমাকে নেওয়া হয়েছিল ওখানে ওই মিটিংটাতে অ্যাটেন্ড করার জন্য। সো রিসেন্টলি যেটা হয়েছে, বাংলাদেশে বেশ কিছু সিকিউরিটি এক্সচেঞ্জ যেটাকে আমরা বলি, শেয়ার মার্কেটে বেশ কিছু কোম্পানিতে বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে লাইসেন্স দিয়েছে। তো ওই নতুন একটা কোম্পানিকে লাইসেন্স দিয়েছে, সেই কোম্পানির পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল আরেকটা বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস সিকিউরিটি এক্সচেঞ্জ কোম্পানিতে কথা বলার জন্য, তাদের টপ ম্যানেজমেন্টের সাথে, যে এই ধরনের বিজনেসগুলো কিভাবে রান করতে হয় বা নতুন রিক্রুটমেন্ট কিভাবে হবে। তো যেটা কথা হচ্ছিল, নতুন যে কয়টা কোম্পানি নতুন করে লাইসেন্স পেয়েছে, তো সেই কোম্পানিতে কিছুদিনের মধ্যে আরো 500+ প্রফেশনাল দরকার। বাট এখন যে কোম্পানিগুলো অলরেডি লাইসেন্স অবস্থায় আছে সেইখানে তো এই প্রফেশনাল অলরেডি আছে। এখন এই কোম্পানি এখানে যারা লিড দিচ্ছে, মার্কেট লিডার আছে, তাদেরকে তো নতুন কোম্পানিগুলো ট্রাই করবে, যারা 1 লাখ টাকা বেতন পাচ্ছে তাদেরকে 2 লাখ টাকা দিয়ে নিয়ে নিতে। তো এই কম্পিটিশনটা চলে আসবে। তো সেই কোম্পানিগুলো বলছিল কিভাবে তারা নিজেদের লোককে ধরে রাখবে বা নতুন কোম্পানিগুলো কিভাবে অন্য কোম্পানি থেকে পুরনো লোকদেরকে, এক্সপার্টদেরকে মানে ছিনিয়ে নিয়ে আসবে। তো ওই ডিসকাশনটার মধ্যে খুব ইন্টারেস্টিং ছিল।
যে বিকজ এখানে তো সব মানে শত কোটি হাজার কোটি টাকার খেলা হচ্ছে, বিকজ সব জায়ান্ট প্রতিষ্ঠানগুলো এখানে গেম খেলছে। তো ওইখানে তারা যে কয়েকটা ব্যাপার মাথায় রাখছে যে নতুন যে কোম্পানিগুলো লাইসেন্স পেলো তাদের টার্গেট থাকবে পুরনো কোম্পানিগুলোতে যারা খুব ভালো পারফর্ম করছে তাদেরকে ডাবল স্যালারি দিয়ে নিয়ে আসা, এবং পুরনো কোম্পানিগুলোর মাথায় পুরনো যারা আছে তাদেরকে মাথায় রাখতে হবে যে না এখন অনেকগুলো নতুন কোম্পানি লাইসেন্স পেয়েছে, তো আমাদের যারা এক্সপার্ট আছে তাদেরকে আমাদের ধরে রাখতে হবে। সো পুরনো কোম্পানিগুলো যেটা করছে তাদের যে ইনসেনটিভ পলিসি ওখানে কিছু মেকানিজম নিয়ে এসছে, এবং নতুন কোম্পানিগুলো যাতে করে তাদেরকে নিতে চাইলে হয়তো স্যালারি বাড়িয়ে দিবে, বাট ওই ইনসেনটিভ পলিসির সাথে তারা যাতে খাপ খাওয়াতে না পারে। তো এই পলিসিগুলো নতুন কোম্পানিগুলো আসলে পারবে না, বিকজ নতুন কোম্পানিগুলোর মার্কেটে রাখতে হবে তারা আগামী 3-4 বছরে তো আসলে প্রফিটে যাবে না, 3-4 বছরে ব্রেক ইভেনেও যাবে না, বা আগামী 3-4 বছর তারা যাতে সাস্টেইন করতে পারে ওই মেকানিজমটাও তাদেরকে মাথায় রাখতে হবে। তো এই যে শত কোটি টাকার যে গেম গুলো হচ্ছে এই গেমের মধ্যে দুটো কোম্পানি দু ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করছে। এখন কথা হচ্ছে যে এই লোক কাজ করছে তার কি স্ট্র্যাটেজি, মানে আমি ওইখানে আসলে ওই মিটিংটাতে থাকার কারণে আমার যেটা হয়েছে এই নতুন কোম্পানির টপ ম্যানেজমেন্ট এবং পুরনো কোম্পানির টপ ম্যানেজমেন্ট তাদের থিঙ্কিং প্রসেসটা আমার বোঝার সুযোগ হয়েছে। তো তাদের থিঙ্কিং প্রসেসটা বোঝার কারণে আমার যেটা হয়েছে আমি চিন্তা করতে পারি যে যারা এখানে জব করছে তারা কিন্তু এত ডিপলি চিন্তা করছে না। তারা হয়তো মনে করছে যে এই আমি এখানে 50,000 টাকা স্যালারি পাচ্ছি, আমি 60-70 হাজার টাকা কোথাও পেলে আমি হয়তো ওখানে চলে যাব। বাট এই যে আমি 50 সরি থেকে সরি মারুফ, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করি। যেটা হচ্ছে রিসেন্টলি এই ধরনের ঘটনা অনেক ঘটে। শুধুমাত্র স্যালারি ইনক্রিমেন্ট ইজ নট দ্য অনলি রিজন যে আপনি আপনার চাকরিটা ছেড়ে দিবেন। যেমন কারেন্ট মানে এই মুহূর্তে কিছু কিছু কোম্পানি যারা বন্ধ হবে নাকি থাকবে এই নিয়ে বিভিন্ন রকমের হট্টগোল, এরাও কিন্তু এই কাজটাই করছিল যে এরা এদের কম্পিটিটর কোম্পানি থেকে 2.5 গুণ 3 গুণ বেশি বেতন দিয়ে, কমপক্ষে 2 গুণ ডাবল বেতন বেশি দিয়ে, যারা আগের কোম্পানিতে দেখা যেত যারা 22,000 টাকা বেতন পেত তাদেরকে 50,000 টাকা বেতন দিয়ে দিয়ে নিয়ে আসছে। সো এইটা হলে আপনার কি হবে যে আপনি ধরেন আজকে 22,000 টাকা বেতন পাচ্ছেন, পরের মাসে 50,000 টাকা বেতন পাচ্ছেন। আপনি যখনই 50,000 টাকা বেতন পাবেন আপনার লাইফ স্টাইলটাতে কিছুটা পরিবর্তন চলে আসবে। এরপর এই যে 50,000 টাকা বেতনে আপনি যে গেলেন, এটা আপনি নিজেও কিন্তু জানেন যে এটা একটা অবাস্তব জিনিস। যেমন আমি আমার কোম্পানিতে এখন 100 সিভি লিখি, আমার কোম্পানিতে আগামী মাসে যদি 1,000 সিভি আসে, পাগল হয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। পারবো না, আমরা 1,000 সিভির কাজ ডেলিভারি দিতেই পারবো না, কোনো অবস্থায় সম্ভব না। হ্যাঁ, তো আমি কিন্তু আমার লিমিটটা জানি যে কোথায় গিয়ে আমাকে থামতে হবে। আমার এমনও হতে পারে যে 200 সিভি বুকিং আসলে আমাকে বলে দিতে হবে যে আমার এই মাসে আর কোনো সিভি বুকিং নেওয়া সম্ভব না। সো তোমার হাতে যদি এখন 200 প্রজেক্ট একসাথে আসে, পাগল হয়ে যেতে হবে, পাগল হওয়া ছাড়া কোনো উপায় নেই। সো আমাদেরকে কি করতে হয় যে এই যে একটা মানুষ 22,000 টাকা বেতনের থেকে হঠাৎ করে 50,000 টাকা বেতন পেলো, পেয়ে সে ভাবতেছে যে এটা মনে হয় তার জন্য খুবই ভালো হয়ে গেল। সে কি করলো, একটা সাস্টেইনেবিলিটি নাই। সাস্টেইনেবল মানে হচ্ছে, সাস্টেইনেবল এর বাংলা হচ্ছে টেকসই। যে কোনো কোম্পানিতে একটা টেকসই গ্রোথ থাকাটাও কিন্তু জরুরি। যে কোম্পানির গ্রোথ এক্স্যাক্টলি। হুট করে হয় সে কোম্পানি হুট করেই কিন্তু পড়ে যায় এরকম। হ্যাঁ, তো যখনই আপনি 22,000 টাকা থেকে হঠাৎ করে এক জায়গায় 50,000 টাকা বেতনে চলে গেলেন কিন্তু কোম্পানিটা সাস্টেইনেবল না, কোম্পানি একটা অসুস্থ প্রতিযোগিতার আয়োজন করতেছে। তো এই অসুস্থ প্রতিযোগিতা করতে গিয়ে দেখা যায় যাদের টেকসই গ্রোথ আর যারা অসুস্থ প্রতিযোগিতা করে, দিন শেষে যারা অসুস্থ প্রতিযোগিতা করে তাদের তেমন কেউ কিন্তু টেকে না। পরবর্তীতে গিয়ে বর্তমানে যে সিচুয়েশনটা দাঁড়াইছে যে আপনার বেতন এখন ডাবলের বেশি, কিন্তু এখন আপনার এই পয়েন্টে এসে ক্যারিয়ারে আপনার চাকরি নাই, এবং চাকরি তো নাই, এবং আপনাকে যেই বেতনটা ওই কোম্পানি দিত ওই সেম বেতনে বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনার যে চাকরি হওয়া উচিত না, এটা আপনিও বুঝতেছেন, এটা তারাও বুঝতেছে, এটা সবাই বুঝতেছে। তো এই জায়গাগুলোতে আমাদেরকে একটু কেয়ারফুল হওয়া দরকার। যেমন ধরেন যে আমি সবসময় বলি যে আমাদের অফিসে যারা জব করে তাদের তাদের ম্যাক্সিমাম আমার অফিসে পায়ে হেঁটে আসতে 10 মিনিট সময় লাগে। আমি এইভাবে মানে আমার চাকরির সার্কুলারেই বলে দেওয়া থাকে, বাবা বাসা মিরপুরে হইতে হবে, মিরপুর ছাড়া আমি ওই ধানমন্ডি থেকে যে আসতে যেতে 5 ঘন্টা সময় লাগাবা, এটা করা যাবে না। তো এই যে এইটার মাধ্যমে, এবং আমি তাদেরকে এটাও বলি যে আমার কোম্পানিতে কেউ যদি ধরেন 15,000 টাকা বেতন পায়, এটা আপনার গুলশান বনানীতে বা মতিঝিলে যদি হয়, মতিঝিলে 25,000 টাকা বেতন পাওয়া আর আমার এখানে 15,000 টাকা বেতন পাওয়া একই কথা।
কারণ তার যাইতে আসতে 5 ঘন্টা সময় লাগবে। কোনোদিন বাসে উঠতে না পারলে সেদিন যদি সিএনজি বা উবারে আসা লাগে তাহলে তো গেল ওই দিনের বেতন, সিএনজি আলারা নিয়ে চলে যাবে। এরকম অনেকগুলো ইস্যু থাকে যখনই আমরা কোনো একটা জায়গায় জব চেঞ্জ করি তখন। সো এই জন্য আমাদের শুধুমাত্র স্যালারি ইজ নট দ্য অনলি ফ্যাক্টর, আমাদেরকে আলটিমেটলি কোম্পানির সাস্টেনেবিলিটির দিকেও কিন্তু লক্ষ্য রাখা উচিত। মারুফ, তুমি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার হ্যাঁ, করতেছিলে, আর এটা সরি আমার আরেকটা, একটু হঠাৎ করে মনে হলো এই জন্য আমি ইন্টারাপ্ট না না, করছি, বাট মারুফ তুমি ইট তোমার ওয়াজ এক্সপিরিয়েন্স ভেরি শেয়ার গুড করো। পয়েন্ট, ইট ওয়াজ ভেরি গুড পয়েন্ট। আরেকটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে ইটস ওকে, আমি এখন 20,000 টাকা বেতন পাই, আমি আগামী মাসে অন্য একটা কোম্পানি, খুব ধরলাম খুব সাস্টেনেবল একটা কোম্পানি আমাকে 50,000 টাকায় নিয়ে গেল, বাট আমার কি এটা মাথায় রাখা উচিত না আমি যে 50,000 টাকায় যাচ্ছি, সো আমি কি সেই পরিমাণ রিটার্ন ওই কোম্পানিকে দিতে পারবো কিনা? আর যদি না পারি তাহলে কি ওই সাস্টেনেবল কোম্পানি আমাকে 3 মাস পরে রাখবে? রাখবে না। সো তখন আমি আমি কি মনে করব? করি, এক্স্যাক্টলি, আমি মনে করি যে কোনো এভরি ডিল শুড বি উইন উইন। শুধুমাত্র আমি উইন করব, কোম্পানি উইন করবে না, এটা কিন্তু হবে না। বিকজ এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা কোম্পানি পাই পাই করে তার প্রত্যেকটা পয়সার হিসাব সে বুঝে নেয়, যে যেই পরিমাণ সে স্যালারি দিচ্ছে তার সাথে সে কি পরিমাণ রিটার্ন ব্যাক পাচ্ছে। তো ওইটাও মাথায় রাখতে হয়, বিকজ শুধুমাত্র আমি টাকা দিয়ে যাব, আপনি রিটার্ন দিতে পারবেন না আমাকে, আর আমি আপনাকে মাসের পর মাস মানে ধরে রাখবো আমার কোম্পানি, এটা কিন্তু কখনোই হয় না। ডেফিনেটলি আপনি যদি ডিজার্ভ করেন, আপনার যদি স্কিল ভালো থাকে, একটা জিনিস আমি আমি আমার এই 6-7 বছরের বিজনেস ক্যারিয়ার থেকে আমি যেটা দেখছি, কখনো কারো যদি স্কিল থাকে, কোনো কোম্পানির ওনার বা কোনো কোম্পানির হেড অফ এইচআর শুধুমাত্র স্যালারি বেশি চায় এই জন্য কোনো স্কিল পিপলকে কখনোই ফিরাইয়া দেয় না, কেউ দিতে পারে না, আমি যতটুকু বুঝি। বিকজ তার যদি স্কিল থাকে সে তো অনেক বেশি আমাকে রেভিনিউ দিতে পারবে, অনেক বেশি ভ্যালু অ্যাড করতে পারবে, তাহলে তাকে তো স্যালারি বেশি দিতে আমার কোনো প্রবলেমই নাই, রাইট? সো বিকজ বিজনেসম্যানরা কিন্তু খুব ভালো, মানে ক্যালকুলেশনটা কিন্তু খুব ভালো বোঝে, আপনার স্বার্থে না হলেও তার বিজনেসটাকে টিকিয়ে রাখার জন্য ভালো বোঝে। আপনাকে যদি 10 টাকা স্যালারি দিয়ে তার যদি এখানে 15 টাকা ব্যবসা হয়, সে কখনোই আপনাকে 10 টাকা স্যালারি দিতে কার্পণ্য বোধ করে না, কখনোই করে না। বাট আমরা অনেক সময়ই মনে করি যে আমাকে মনে হয় কম স্যালারি দিচ্ছে, আসলে আপনি অতটুকুই ডিজার্ভ করেন, এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে অতটুকুই দেয়া হয়। এবং সাস্টেনেবিলিটি খুব ইম্পর্টেন্ট, যে সাস্টেনেবল কোম্পানিতে জয়েন করা ইম্পর্টেন্ট, এবং আপনার সাস্টেনেবল স্যালারিতেও জয়েন করা ইম্পর্টেন্ট। যতটুকু স্যালারি আপনার যোগ্যতা অনুযায়ী হওয়া দরকার, সেই মেজারমেন্ট কিন্তু আপনি নিজেও জানেন, বিকজ আপনার স্যালারি কতটুকু হওয়া প্রয়োজন সেটা আপনি যে কোম্পানিতে জব করবেন তার থেকেও বেশি আপনি জানেন। সো ওই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত, বিকজ আপনি জানেন আপনার স্কিল কোথায় কতটুকু আছে। গতকাল আমাকে হ্যাঁ, একজন আমারও যেটা বলতেছিল মনে যে, হয় যে এই যে সিঁড়িতে ধাপে ধাপে ওঠার মতো ব্যাপারটা আর কি। হ্যাঁ, যে আমরাও যেমন ধরেন যখন এক্স্যাক্টলি, সিভি রাইট করা শুরু করি তখন আমাদের খুব ছোট একটা অফিস ছিল, সেখানে আমরা কাজ করতাম। মানে একজন দুইজন লোক ছিল, আমার সাথে জাস্ট একজন দুইজন মানুষ কাজ করতো সেখানে, কিন্তু এখন আমাদের বেশ বড় সড়ো টিম সাইজ হয়েছে, আমরা বিভিন্ন রকমের কাজ করতেছি। তো আমারও যেটা মনে হয় যে আমরা যখন শুরুতেই যদি আজকের দিনের জায়গায় চলে আসতাম তাহলে গ্রোথটা সাস্টেইনেবল হইতো না। সাস্টেইনেবল এক্স্যাক্টলি, মানে হচ্ছে টেকসই। হ্যাঁ, এবং টেকসইটা আলটিমেটলি ধাপে ধাপে হয়। মারুফেরও যেরকম আগে দেখছি ওই যে পান্থপথে যখন তোমার অফিস ছিল, তো এক্স্যাক্টলি, পান্থপথের এক্স্যাক্টলি, অফিসটা না হইলে কিন্তু বনানীর অফিসটা মানে চাকরি ছাইড়া পরের দিন বনানী অফিসে চলে আসলাম, মানে ব্যাপারটা আসলে ওভাবে হবার না। মানে জব এক্স্যাক্টলি, ছাড়ার পরে পান্থপথে থাকারও দরকার ছিল, বিভিন্ন রকমের সমস্যা ছিল তোমার, সেগুলো লাইফে আসা দরকার ছিল, সেগুলো সমাধানও হয়েছে, প্রপারলি কোনো না কোনো ভাবে সমাধান হয়েছে, বা কোনোটা হয়তো সমাধান হবে। এবং ওই জিনিসটাই কিন্তু ধাপে ধাপে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। এবং আরেকটা জিনিস যেটা, যে আপনারা যারা লাইফটা দেখছেন আমাদের প্রত্যেকের কি কোম্পানিতে পারফর্মার হইতে হয়, এবং কোম্পানিতে যখনই কোনো ক্রাইসিস মোমেন্ট আসে আগে বিদায় করে নন পারফর্মার গুলারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা দেখবেন এই কোভিড এর সময়ও আমাদের কোম্পানিতেও মোটামুটি যারা ছিল আমরা প্রত্যেকটা মানুষকে কিন্তু রেখে দিছি এবং ফুল স্যালারি দিছি, ফুল ঈদের বোনাস টোনাস দিয়ে। মানে আমার যত কষ্টই হোক, আপনারা অনেকে হয়তো আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন, কেউ কেউ আমাকে নিয়ে হাসাহাসিও করছে, আমি তো গরুর মাংস বেচতেও চলে গেছিলাম, মানে টিকায় রাখার জন্য। এখন টিকে থাকতে গেলে যা কিছু হোক করতে হবে। হ্যাঁ, বাট এটা করে করে কিন্তু টিকে গেছি, এখন টিকে যে গেছি এটাই কিন্তু সাকসেস। এবং এক্স্যাক্টলি, মারুফের সঙ্গে আমার যখন ওই সময় দেখা হতো, কথা হতো, তখন মারুফও বলতো যে এই 7 মাস, এই 8 মাস মানে আমাকে কষ্ট করতে হবে, কষ্ট করে কোনো কোনো না কোনো ভাবে টিকে যেতে হবে। হ্যাঁ, মানে বন্ধ করে দেওয়া যাবে না,
ছেড়ে দেওয়া যাবে না, পিছিয়ে যাওয়া যাবে না। ভর্তুকি দিয়ে হোক, কষ্ট করে হোক, টেকসই গ্রোথের জন্য। আর এই সময়টা যদি পার করে ফেলি, তাইলেই কিন্তু ইউরেকা, তাইলে কিন্তু মার্কেটে যারা টিকতে পারবে না তারা তো আলবিদা হয়ে যাবে, বাট যে কয়জন টিকতে পারবে তারা কিন্তু ভবিষ্যতে ভালো করবে। সো এই ব্যাপারগুলো কিন্তু আপনারা যারা আমাদের সঙ্গে আমাদের সাথে লাইভটা দেখছেন, বা আমাদের এই লাইভটা যে মূল উদ্দেশ্যটা ছিল আলটিমেটলি আপনাদেরকে ক্যারিয়ার বলেন, জব বলেন, ইন্টারভিউ বলেন, এগুলো রিলেটেড আপনাদের ভেতরে কিছু কিছু জায়গায় কিছু অ্যাওয়ারনেস ডেভেলপ করা। বিকজ এই জায়গাগুলোতে আমাদের কিন্তু বেশ মানে বেশ সমস্যা, এই জায়গাগুলোতে আমাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তো এইটাই ছিল আলটিমেটলি আমাদের এই লাইভটা পরিচালনা করার মূল উদ্দেশ্য। সো মারুফ, তোমার কাছে আবারও একটু আসতে চাই, যেটা হচ্ছে যে ইন্টেরিয়ার ডিজাইন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কি মানে টেকনিক্যাল লোক এবং নন টেকনিক্যাল লোক, এইটার রিকোয়ারমেন্টের রেশিওটা কি কি, এবং সামনের দিনগুলোতে মানে আমাদের সাথে যারা লাইভ দেখছে তারা যদি কেউ এই ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে আসতে চায়, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের থেকে আসতে চায় বা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের থেকে আসতে চায়, আসলে তার কোন কোন স্কিল ডেভেলপ করে নিয়ে আসলে ভালো হবে, এইটা সম্পর্কে যদি তুমি একটু ধারণা দিতে। আসলে যে কোনো ইন্ডাস্ট্রিতেই আসলে সকল ধরনের মানুষ প্রয়োজন। আসলে যেমনি ভাবে টেকনিক্যাল হুম। পিপল প্রয়োজন, লেটস সে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার ম্যান্ডেটরি প্রয়োজন, ঠিক একইভাবে তোমার ধরো কমিউনিকেশন বা বিজনেস বা সেলস এর জন্য আসলে নন টেকনিক্যাল লোকও প্রয়োজন। যেমন আমার কোম্পানিতে আমি তো টেকনিক্যাল পার্সন না, বাট আমি কিন্তু সেলস জেনারেট থেকে শুরু করে হুম। কাস্টমার রিলেশন থেকে শুরু করে এই জিনিসগুলোকে আমি টেক কেয়ার করার ট্রাই করি, এবং আসলে আমাকে এই কাজগুলো করতে হয়। অন দ্য আদার হ্যান্ড আমার এখানে যারা আর্কিটেক্ট আছেন, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তারা টেকনিক্যাল ইস্যুগুলো টেক কেয়ার করে। ঠিক একইভাবে মানে একটা প্রতিষ্ঠানে যেমনি ভাবে আসলে অ্যাডমিনিস্ট্রেশনের লোক প্রয়োজন হয়, সেলস অ্যান্ড মার্কেটিং এর লোক প্রয়োজন হয়, অ্যাকাউন্টস এর লোক প্রয়োজন হয়, পারচেজের লোক প্রয়োজন হয়, এবং টেকনিক্যাল যেই পার্ট থাকে ওখানে লোক, আমাদের কোম্পানিগুলোতেও সিমিলার ওয়েতে আসলে সকল ইন্ডাস্ট্রির লোকই প্রয়োজন হয়। এখন ডিপেন্ড করে কোম্পানির সাইজটা কত বড়, ওটার উপরে বেস করে। ইনিশিয়ালি সাধারণত ছোট কোম্পানি বা মিড লেভেলের কোম্পানিগুলোতে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের প্রাধান্যটাই বেশি থাকে, তারাই ট্রাই করে হচ্ছে অ্যাকাউন্টস ট্যাডমিন মেনটেন করার জন্য। বাট কোম্পানির পরিধি যখন বেড়ে যায় সঙ্গত কারণেই তখন আসলে সেলস এন্ড মার্কেটিং এর আলাদা টিম রাখতে হয়, ডিজিটাল মার্কেটিং এর আলাদা টিম রাখতে হয়, অথবা থার্ড পার্টি অনেকে ইউজ করে, এবং অ্যাকাউন্টস এর হিসাব নিকাশের জন্য আলাদা টিম রাখতে হয়। প্রকিউরমেন্টের জন্য আমাদের আসলে অনেক কেনাকাটা করতে হয়, এবং কেনাকাটার পরিমাণগুলো আসলে অনেক বেশি হয়, এবং রেগুলার বেসিসে কেনাকাটা করতে হয়। সো প্রকিউরমেন্ট ওয়ান অফ দা মানে ভাইটাল পার্ট। সো ওই জায়গাতেও আসলে লোক প্রয়োজন হয়। সো প্রত্যেকটা সেক্টরের লোকজনই প্রয়োজন হয় অন্য যে কোনো কোম্পানির মতো, বাট টেকনিক্যাল লোকদের প্রায়োরিটিটা এখানে একটু বেশি থাকে, বিকজ অফ টেকনিক্যাল লোক একটু বেশি লাগে তুলনামূলক। সাধারণত ইন্টেরিয়ার ফার্ম গুলোতে সেলস মার্কেটিং এ একজন বা দুজন হলেই মানে মোটামুটি চলে যায়, বাট ইঞ্জিনিয়ার একজন দুজন হলে হয় না, ওখানে আসলে অনেক বেশি লোক প্রয়োজন হয়, বিকজ 4-5টা প্রজেক্ট একসাথে চলে আসলে তখন একজন দুজন দিয়ে আসলে কভার করা যায় না। এই জন্য ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের প্রায়োরিটিটা বেশি থাকে, এবং অন্য ডিপার্টমেন্ট গুলো লোক প্রয়োজন হয়, যেমনি ভাবে আমার কোম্পানিতেও আছে আর কি। এই হচ্ছে ব্যাপার। সো যে যে স্কিল নিয়ে কাজ করে তার স্কিলটা ভালো হলে ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রিতেও তার জায়গা আছে। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। সো আলটিমেটলি ব্যাপার হচ্ছে কি, আমাদের সবার মধ্যে, যেমন আমাকে অনেকে ইন্টারভিউ নেওয়ার সময় আমি জিজ্ঞাসা করি যে, বা সিভি রাইটের জন্য যখন আসে বলি যে, অথবা কোথাও সেশন করাতে গেলে বলি যে আপনার মানে ড্রিমটা কি, তো বলে ড্রিম হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করা। কোন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, কয়টা মাল্টি ন্যাশনাল কোম্পানির নাম জানেন? হ্যাঁ। তো তখন দেখা যায় যে একটা, দুইটা বা বড় জোর তিনটা কোম্পানির নাম তারা বলতে পারে। তার মধ্যে আবার একটা হচ্ছে আপনার বিড়ি সিগারেটের কোম্পানি, এনিওয়েজ। সো যেটা হচ্ছে যে এই যে মাত্র দুই তিনটা কোম্পানির নাম বলতে পারে, এর বাইরে তাদের আর কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি সম্পর্কে ধারণা নাই। এবং মার্কেটে কয়েকটা কথা মিথ হিসেবে প্রচলিত আছে, যে মিথটা আমি সবার সঙ্গে একটু শেয়ার করি, যেটা হচ্ছে চাচা মামা খালা ছাড়া চাকরি হয় না। মারুফের কোম্পানিতে আমি অ্যাবসলিউটলি রং, যতদূর জানি অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। অ্যাবসলিউটলি রং। হ্যাঁ, এই যে একটা এইটা সেই 80-90 দশকের জসিমের সিনেমায় এই জিনিসটা দেখানো হইতো, যে চাচা মামা খালা ছাড়া, এখন চাচা মামা খালা থাকলে বরং আরো চাকরি হয় না। আমার আমার দৃঢ় ক্যারিয়ারে আমি বিশ্বাস আমি মারুফের তিনটা কোম্পানিতে, আমি পার্সোনালি 3টা কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে আমার, এবং 3টাই বাংলাদেশের আহ, আহ, বড় কোম্পানি, জায়ান্ট কোম্পানি।
সো বাট এই ৩টা কোম্পানিতে আমার চাচা, মামা, খালা কেউ ছিল না এবং এই ৩টা কোম্পানিকেই আমি আগে থেকে চিনতাম না। বাট ওই ৩টা কোম্পানিতে আমার জব হয়েছে। সো আল্টিমেটলি আমি দেখেছি আসলে হ্যাঁ, সো চাচা, মামা, খালা দিয়ে আসলে খুব ভালো কিছু হয় বিষয়টা তা না। স্কিল থাকলে ডেফিনিটলি আপনার বরঞ্চ জব হবে। থাকলে আরো সমস্যা বেশি। এক্সাক্টলি, বেশি এক্সাক্টলি। থাকলে বরঞ্চ আরো আমারও তাই সমস্যা। মনে হয়। আমারও তাই মনে হয়। আমার কাছে এর মাঝখানে সেদিন একজন একটা সিভি দিছে, সেই সিভির মধ্যে মনে করো যে এমন একজনের রেফারেন্স দেওয়া যে তার সাথে আমার কথা বলতেই মনে করো আর ইয়া হয় নাই। হ্যাঁ, মানে আমি বলেই ফেলি লাইভে, যদিও এটা বলা উচিত না। একজন একজন সম্মানিত এমপির রেফারেন্স সে দিছে। এখন আপনারাই বলেন যে আমি কি এমপি মহোদয়ের ফোন দিয়ে জিজ্ঞাসা করব যে এই ছেলে যে দিছে আপনি কি স্যার তারে চেনেন? আমি তো ভাই এটা জিজ্ঞাসা করবো না, ঠিক আছে? আমার কাছে মনে হয়েছে যে এমনি সাধারণ মানুষের জব দিয়ে কুল পাই না, আর এই জায়গায় এমপির ছেলে আবার কি না, মানে এমপির রেফারেন্সে আসছে কি না কি আবার আরেক ঝামেলা। দরকার নাই, আমি তাদের কলই দিই নাই, যে যেদিক দিয়ে আসছে সেদিক দিয়ে বের। হ্যাঁ, এরকম একটা অবস্থা। উইথ ডিউ রেসপেক্ট টু এমপি, মানে এমপি মন্ত্রী, দে আর ডেফিনেটলি রেসপেক্টেড পারসন, কিন্তু এই যে তাদের নাম রেফারেন্স তো সিভিতে আসলে কাজই হচ্ছে আপনার রেফারেন্স, আপনার কন্ট্রিবিউশনই হচ্ছে আপনার রেফারেন্স। আপনার পিতার নাম আমজাদ আলী না রমজান আলী, মাতার নাম কি আসিয়া বেগম না মর্জিনা বেগম, ইট ডাজন্ট ম্যাটার, এগুলো আসলে কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তো আপনি যদি কাজ জানেন, আপনি যদি কাজ জানার লোক হন, আপনি যদি স্কিল লোক হন, তাহলে আসলে যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো জবে আপনি ভালো করতে পারবেন। সো মারুফ, এক্সাক্টলি, তোমাকে এক্সাক্টলি। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। লাইভের শুরুতে কিছুটা টেকনিক্যাল ডিস্টার্ব হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি আমাদেরই টিমের, বা ব্যক্তিগতভাবে আমি টিমের দোষ দিব না, দোষ আমারই। হ্যাঁ, আমাদেরই ভুলের কারণে, বা আমার ভুলের কারণে প্রথমে আমাদের একটু লাইভে আসতেও কিছুটা দেরি হয়ে গেছে, আর কিছু টেকনিক্যাল এররও ছিল। ইনশাল্লাহ আমরা পরবর্তী লাইভগুলো থেকে এই টেকনিক্যাল এররটাকে একদম সলভ করে ফেলবো এবং লাইভে আসবো। আজকের এই লাইভটা আমরা ইনশাল্লাহ লাইভে থেকে ইম্পর্টেন্ট অনেক ডিসকাশন হয়েছে। লাইভটা আমরা শেষমেশ মইনের অ্যাকাউন্টের থেকে আমাদের লাইভ করা লাগছে। সো লাইভটা অনেক সুন্দর ছিল এবং অনেক কিছু এখানে শেখার ছিল, যেটা আমাদের দর্শক বিন্দুদের জন্য খুবই হেল্পফুল হবে। সো যারা আমাদের সঙ্গে লাইভটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই লাইভের খুব চমক অংশ আমাদের টিমের ছেলেরা দেখে এটাকে আমরা আলাদা ক্লিপ করে ইউটিউবে ছাড়বো, যাতে করে আপনারা সবাই এই জিনিসগুলোর সঙ্গে আমাদের এই ডিসকাশনটা যেন আপনারা বারবার দেখতে পারেন, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে সেখান থেকে যেন আপনারা জানতে পারেন এবং শিখতে পারেন। মারুফ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলে তোমার মাধ্যমে আমাদের লাইভটা শেষ করতে চাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে বলার আগে আমি কর্পোরেট অ্যাক্সের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা যে কাজগুলো করছো, স্পেশালি ফ্রেশারদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তাদেরকে অ্যাওয়্যার করা, তাদের চাকরি জীবনে ঢোকার আগে যাতে তাদেরকে একটু রেডি করে করা যায়, এবং তোমরা যতটুকু দেখছি বেশ জোরে সোরে করছো। স্পেশালি আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা স্পেশালি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আরেকটু কনসেন্ট্রেশন যদি দিতে পারো, আমার বিশ্বাস তাহলে এই আমাদের মতো ইন্টেরিয়র আর্কিটেকচার ফার্মরা, আমরা যারা আছি, যারা আমরা স্কিল লোক খুঁজছি, ক্রিয়েটিভ টেকনিক্যাল পার্সন খুঁজছি, আমাদের কষ্টটা একটু লাঘব হবে। তো আশা করি তোমরা এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে আরেকটু বেশি কনসেন্ট্রেট করবা। আর যারা দেখছেন আজকের লাইভটা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের দুজনের সাথে থাকলেন, আমাদের কথাগুলো শুনলেন। আমাদের কথায় অনেক রকম ভুল থাকতে পারে, ওগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার মনে হয় নিজেদের জায়গা থেকে নিজেদের স্কিলটাকে ডেভেলপ করবেন। এবং আসলে স্কিল লোকের কখনোই চাকরির অভাব হয় না, এবং স্কিল লোকের কখনোই মামা, চাচা, খালু, এমপি, মন্ত্রীর রেফারেন্স লাগে না। আপনি শুধুমাত্র আপনার যোগ্যতা দিয়েই বাংলাদেশে বসে আপনার এক্সপেক্টেড স্যালারি, আপনার কোয়ালিটি অনুযায়ী এক্সপেক্টেড স্যালারি আর্ন করতে পারেন। এটা কোনো রকেট সায়েন্স না, এটা খুব কঠিন কিছু না। এইটা শুধুমাত্র আপনার সদিচ্ছা থাকলেই সম্ভব। তো এই কথা বলে আজকের মতো করে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ কর্পোরেট অ্যাক্সকে, আল্লাহ হাফিজ। ধন্যবাদ নিয়ে আজকে। আল্লাহ হাফেজ।